আসসালামু আলাইকুম। শিশু কিশোরদের নিয়ে সংবাদ ভিত্তিক অনুষ্ঠান আমরা করব যে আজকের পর্বে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। তোমাদের সাথে আছি আমি নাকিব উল আওয়াম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পঞ্চম ও অষ্টম শ্রেণীর বৃত্তি নয়, এবার মেধা মূল্যায়ন। পরীক্ষায় থাকছে নতুন পরিবর্তন। প্রতিবন্ধকতা পেরিয়ে এগিয়ে চলার লড়াই, কতটা সহযোগিতা পাচ্ছে দেশের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা। করাইল বস্তিতে ভয়াবহ আগুন, খোলা আকাশের নিচে শিশু কিশোররা। এবারে বিস্তারিত। দীর্ঘ 2 বছরের বিরতির পর আবার চালু করা হয়েছে বৃত্তি পরীক্ষা, তবে এবার নতুন নামে মেধা মূল্যায়ন পরীক্ষা। পূর্বে পিএসসি ও জেএসসি পরীক্ষার তুলনায় এবার পরীক্ষায় লক্ষ্য করা গেছে বেশ কিছু পরিবর্তন। বিশেষজ্ঞরা বলছেন, নতুন পরীক্ষার মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যকর প্রতিযোগিতা বৃদ্ধি করা এবং মূল্যায়ন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ বৈজ্ঞানিক করে তোলা। বিস্তারিত জানাচ্ছেন রওশন আমিন রুহি। দীর্ঘ 2 বছর পর আবার শুরু হতে যাচ্ছে বৃত্তি পরীক্ষা। বাংলাদেশে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য একটি বেশ গুরুত্বপূর্ণ মেধা যাচাই পরীক্ষা। তবে নতুন এই পরীক্ষায় করা হয়েছে বেশ কিছু পরিবর্তন। বৃত্তি নয়, নতুন নামকরণ করা হয়েছে মেধা মূল্যায়ন নামে। মাত্র বার্ষিক পরীক্ষা শেষ হওয়ায় বৃত্তি পরীক্ষার প্রস্তুতি শুরু করা শিক্ষার্থীদের জন্য বেশ চাপের হলেও শিক্ষকদের সাহায্য ও অভিভাবকদের অনুপ্রেরণায় তা কাটিয়ে ওঠা তাদের জন্য হয়েছে বেশ সহজ। এছাড়াও প্রায় 2 বছর পর আবার নতুন করে বৃত্তির সুযোগ পাওয়ায় আনন্দিত তারা। তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 5 এ পড়ি। আচ্ছা, অনেকদিন পর তোমার বৃত্তি পরীক্ষা চালু হচ্ছে, তাই না? তো এখন তোমার প্রস্তুতি কেমন? আলহামদুলিল্লাহ ভালো। শিক্ষকের সহায়তায় আমরা অনেক ভালো পড়ালেখা করছি এবং আমাদের গার্জিয়ানরা আমাদেরকে খুব ভালো সহযোগিতা করছে। তাদের গাইডলাইন্সে আমরা সব বিষয় মোটামুটি ভালো করে পড়তে পারছি। কিছুটা তো চাপ হচ্ছে, তবে বৃত্তি একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা সারা থানার মধ্যে, তাই এটা যদি আমরা পেতে পারি সেটা আমাদের জন্য একটা গর্বের বিষয় হবে। এই মেধা মূল্যায়ন পরীক্ষা বেশ কার্যকর বলে মনে করেন অভিভাবকরা। আমার কাছে বেটার মনে হচ্ছে যে মেধা মূল্যায়ন, কারণ পিএসসি জেএসসিতে যেটা হয়, পিএসসিতে সাধারণত শিশুরা যেটা হয়, একটা বোর্ড পরীক্ষা দিতে গেলে কিন্তু ওদের ভিতরে একটা মানসিক চাপ চলে আসে। কিন্তু এখানে আমরা কাদেরকে দিচ্ছি? 40% বাচ্চা ধরে যারা মোটামুটি হচ্ছে পড়াশোনায় ভালো তারা আসছে, তারা কিন্তু ওই চাপটা নিয়ে আসছে। কিন্তু আপনি যখন একেবারে ওভারঅল 100% নিয়ে আসবেন, 100% বাচ্চা কিন্তু বিএসসি দিতে প্রস্তুত না, তখন এটা একটু ঝামেলা তৈরি করে। না, অবশ্যই চাপ না, কারণ তারা তো সারা বছর পড়ছে, বইটা কমপ্লিট করছে। আমি মনে করছি যে এগুলি আরো ভালো করে চর্চা হবে, ওদের জন্য ভালোই হবে। পূর্বের পিএসসি জেএসসি পরীক্ষা ও বর্তমানের মেধা মূল্যায়ন পরীক্ষায় আনা হয়েছে বেশ ভিন্নতা। পিএসসি জেএসসি পরীক্ষায় শ্রেণীর সকল শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার সুযোগ পেলেও নতুন এই পরীক্ষায় সুযোগ পাচ্ছে প্রকৃত মেধাবীরা। এতে মূল্যায়ন আরও সহজ এবং স্বচ্ছ হবে বলে জানান শিক্ষকরা। আসলে আগে হতো 100% হলো পিএসসি মানে শিক্ষা সমাপনী, প্রাথমিক শিক্ষা সমাপনী। সেটাতে একটা মানে বাংলাদেশের প্রত্যেকটা বাচ্চা 5ম শ্রেণীতে পাঠরত বাচ্চার মেধা যাচাই হতো, মানে ওদের ক্লাসটা মানে ওরা কেমন কমপ্লিট করে 6 উঠতে পারবে সেই যাচাইটা হতো। আর এখন হচ্ছে মেধা যাচাই মানে এর মধ্যে 40%, 100%-এর মধ্যে 100 জনের মধ্যে 40% বাচ্চাকে নিয়ে এই মেধা যাচাই পরীক্ষাটা হচ্ছে। এখানে হচ্ছে ভালো বাচ্চারা আরও বেশি ভালো করে, কিন্তু সকল বাচ্চাদের ক্ষেত্রে এটা হচ্ছে না বোধহয়, এটাই পার্থক্য। বিশেষজ্ঞরা বলেন, নতুন এই পরীক্ষার লক্ষ্য শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতা বৃদ্ধি, মূল্যায়নকে আরও স্বচ্ছ ও বৈজ্ঞানিক করা। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের চাপ সৃষ্টি না করে তাদের অনুপ্রেরিত করার কথাও জানান। বাচ্চাদের মধ্যে যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করার জন্য এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ক্রাইটেরিয়া, যে তার নিজেদের মধ্যে ভালো মন্দ বিবেচনা করার শিক্ষা এখান থেকে পাবে তারা। আর অবশ্যই মেধাবীদেরকে আমরা উৎসাহিত করব, এটাই স্বাভাবিক। এবং মেধাকে যদি উৎসাহিত না করতে পারি তাহলে পরবর্তীতে আমরা অনেক কিছু সাধারণ সব কিছু করে ফেললে সেটা সাধারণ দৃষ্টিকোণে চলে যাবে। শিক্ষার্থীদের এই নতুন যাত্রা যেন আরও ফলপ্রসূ হয় সে প্রত্যাশা সকলের। রওশন আমিন রুহি, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। শারীরিক বা মানসিক যে কোনো প্রতিবন্ধিতাই অনেক সময় শিশুদের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়, কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে এমন অসংখ্য শিশু আছে যারা সীমাবদ্ধতাকে উপেক্ষা করে এগিয়ে যেতে চাইছে নিজেদের মতো করে। তবে কতটা সহযোগিতা পাচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা?
বিস্তারিত জানাচ্ছেন আফরিন আক্তার। তাসিমের চোখ দুটি যেন নীরব ভাষায় গল্প বলে। তার নিষ্পাপ দৃষ্টি আর মন খুলে দেয় এক অন্যরকম নির্মল জগতের দরজা। তার চোখে তাই হয়তো লুকিয়ে আছে এমন এক স্বপ্ন যা শব্দে বলা যায় না, শুধু অনুভব করা যায়। আমার নাম হচ্ছে আসিন, ফায়েজ মোহাম্মদ আসিন। আমি ক্লাস 2-এ। ভালো লাগে। হ্যাঁ, মাঝে মাঝে আমার বন্ধুদের সঙ্গে খেলা লাগে, শুক্রবারে শনিবারে। ফুটবল, র্যাকেটস। শীতের সময় র্যাকেট খেলি, ফুটবল। যখন গরম মাস থাকে ফুটবল খেলি। দেখে বোঝার উপায় নেই। তাসিমের বয়স 14, তবে বুদ্ধিতে এখনও সে 5 বছরের শিশুর ন্যায়। আর তাই তো তাকে নানা কটূক্তির শিকার হতে হয় পরিবার ও সমাজের। কটু কথা অনেক বলে, নিজের আত্মীয় স্বজনই কটু কথা বলে। ওরা এখনও বিশ্বাস করে না যে ওর যে প্রবলেম আছে। কোনো বাবা মাই কিন্তু চায় না যে এমন বাচ্চার, এই যে একটা নাম ওদের আলাদা একটা নাম, এটা কোনো বাবা মাই চায় না যে কোনো বাচ্চার এমন হোক। সাকিবের বয়স এখন 10। প্রতিবন্ধিতা নিয়েই তার জন্ম। হাঁটতে ও কথা বলতে সমস্যা তার, তবুও প্রতিবন্ধিতা তার স্কুলে আসার পথে বাধা হতে পারেনি। নাচ শিখছে, খেলছে, পড়ছে, সবই যেন তার বাঁ হাতের খেলা। তোমার নামটা কি? এই যে আমাকে শুনিয়ে দিই তোমার নাম। মামার নাম কি? না, এখন ভালো লাগছে। এখন মোটামুটি তো সে অনেক কিছুই বুঝে। এখন সে নিজে পড়তে পারে, লিখতে পারে, 1 থেকে 100 পর্যন্ত লিখতে পারে, নিজের নাম লিখতে পারে, বাসার ঠিকানা বলতে পারে। সে অনেক কিছুই বুঝে এখন। তারপরেও আর কি, আরও আমাদের তো চেষ্টা যাতে ওরা আরও বুঝে, আরও পারে। এটাই প্রতিটা মা বাবাই চায় ওরা স্বাভাবিক জীবন ফিরে আসুক। যদিও না পারে, তারপরও আমাদের তো চেষ্টা ওদেরকে ওইভাবে আমরা যেন করে যেতে পারি যতদিন আমরা আছি। তাদের কণ্ঠ নরম, আচরণ সরল, তবুও জীবনের কোলাহলে সবচেয়ে বেশি চাপা পড়ে থাকে তারাই। কারণ অনেক ফ্যামিলি আছে কোথাও পিকনিকে যাচ্ছে, বাইরে যাচ্ছে, বা স্পেশাল বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে না, তাদেরকে বঞ্চিত করছে, এবং অনেকে ভয়ে তাদেরকে স্কুলেও দিচ্ছে না। কিন্তু এখন একটু সমাজ একটু ভালো চোখেতে দেখছে, কারণ আমাদের আগের চেয়ে অনেক ডেভেলপ হয়েছে। এখন বিভিন্ন অর্গানাইজেশন এদের নিয়ে কাজ করছে, আমাদের সুইট বাংলাদেশ এদের নিয়ে কাজ করছে, কেয়ারার্স আছে এরা কাজ করছে, তারপরে প্রয়াস, তো ভালো ভালো অর্গানাইজেশন ভালো কাজ করছে। তবে সরকার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে ভাবছেন বলে মন্তব্য করেন সুইট বাংলাদেশের অধ্যক্ষ। একটা সময় ছিল যে এই ধরনের প্রতিবন্ধী শিশুদের মা বাবারা কী করবেন, অনেকেই চিন্তিত শঙ্কিত থাকতেন যে এদের তো কোনো ভবিষ্যৎ দেখছি না, এরা লেখাপড়া হবে না, তো সাধারণ শিক্ষা গ্রহণ করা এদের পক্ষে সম্ভব না। আর সরকারিভাবে তখন কোনো ব্যবস্থা ছিল না। কিন্তু সুইট বাংলাদেশে 1978 সাল থেকে এই বিশেষ শিক্ষা প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নের জন্যই সারা দেশে এই বিশেষ শিক্ষা স্কুল প্রতিষ্ঠা করেছে। এখন কিন্তু প্রায় 550 বিশেষ শিক্ষা স্কুল আছে সারা দেশে। এর মধ্যে 72টি স্কুল যা সরকার সরাসরি এই শিক্ষক কর্মচারীদের 100% বেতন ভাতা সহায়তা প্রদান করছে। শুধু তাই না, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে একটা কোঅর্ডিনেশন বডি, এই প্রতিষ্ঠান সারা দেশে এই সেবা ও সাহায্য কেন্দ্র ইতিমধ্যে প্রতিষ্ঠা করেছে। প্রতিবন্ধী শিশুরা কারো দয়া নয়, পেতে চায় সমান সুযোগ। সীমাবদ্ধতা থাকে শরীরে, স্বপ্নে নয়। পরিবার, স্কুল আর সমাজ যদি একসঙ্গে পাশে দাঁড়ায়, তাহলে তারা শুধু রুখেই দাঁড়াবে না, এগিয়ে যাবে ভবিষ্যতের আলোয়। আফরিন আক্তার, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা। রাজধানীর করাইল বস্তিতে ভয়ঙ্কর আগুনে পুড়ে গেছে প্রায় 1,500 ঘর। অনেক শিশু কিশোরের বই খাতা পুড়ে গেছে, কেউ আর স্কুলেও যেতে পারছে না। তারা এখন রাত কাটাচ্ছে খোলা আকাশের নিচে। সরকার ও বিভিন্ন সংস্থার সাহায্য দিলেও সেই সাহায্য পৌঁছাচ্ছে না সবার কাছে। বিস্তারিত জানাচ্ছেন তাসমিম আক্তার রুহি। নবম শ্রেণীতে পড়ুয়া শুক্রিয়া, আগুনে পুড়ে গেছে তার বই খাতা সহ বাড়ির সবকিছু। কোন রকম বইয়ের ব্যবস্থা করে দিচ্ছে পরীক্ষা।
আমাদের তো মনে করেন না থাকার জায়গায় এটা, বাইরে তো আর থাকার জায়গা নাই, এই জন্য মনে করেন আমরা একটু মানে টিন মিন দিয়ে এখানে এখন আমরা অবস্থান করছি। যেহেতু আমার পরীক্ষা চলতেছে এই জন্য স্কুল থেকে আমাকে বই খাতা দিয়ে সহায়তা করছে, ওটা দিয়ে এখন আমি আমার পরীক্ষাটা যতটুকু সম্ভব দিতেছি। আগুনে পুড়ে নিঃস্ব হয়ে গেছে আমেনা বেগম। 2 সন্তানকে নিয়ে খোলা আকাশের নিচে দিনরাত কাটতে হচ্ছে তার। অসুস্থ তো হইতেই আছে, ঠান্ডা লাগছে আমার বাচ্চার, ওই বাচ্চার বেশ ঠান্ডা কাশি, কি করবো না, রুমও তো পাওয়া যায় না, যে রুম পাওয়া যাইব যায় থাকুন, রুমও পাওয়া যায় না, এই লাগে খোলা জায়গায় আছে। সরকারি বেসরকারিভাবে সাহায্যের সহযোগিতা এলেও তার ঠিক মতো পাচ্ছে না সকলে। সাহায্য কিছু পায় কিছু পায় না, আসে একজন যারা না পড়ছে হেরাই সব নিয়ে যা, আর যারা পড়ছে হেরা কিছুই পায় না, মাঝে মাঝে 2-1টা পায়, মাঝে মাঝে পায় না। সবাই সহযোগিতা করছে, এখানে যে থাকতেছি কম্বল, ওই যে তাম্বু টাঙ্গা দিয়ে গেছে, নাহলে তো আরও থাকা মুশকিল আছিল আমাদের, মানে ছোট ছোট বাচ্চা না এখানে আছি, তারপরও কষ্ট হইতেছে আমাদের। একবেলা খাবার পেলেও অন্য বেলা না খেয়ে সন্তানকে নিয়ে থাকতে হচ্ছে নিম্ন আয়ের এ সকল মানুষকে। যতটুকু বাহির থেকে আসে, কে দেয় বা কি কতটুকু দেয় সেটা জানি না, তবে যে যতটুকু পারে ততটুকু নিচ্ছে, কিন্তু কেউ পাচ্ছে আবার কেউ পাচ্ছে না। আজকে সারাদিন এই জায়গায় কোনো খাবারও আসে নাই, বাচ্চারাও না খায়া রয়েছে, শুধু 20 টাকা দিয়ে ডাল আর বাজি কিনে নিয়ে দিছি, এই বাজি খায়াই রয়েছে। যাদের আগুনে ক্ষতিগ্রস্ত হয় নাই, অন্যান্য মানুষরাও এই জায়গায় নাম লিস্ট করতেছে, তারা জিনিস নিয়ে আসতেছে, কিন্তু সত্যিকার অর্থ হচ্ছে আপনার হচ্ছে যারা বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে সবাই জিনিসগুলো পাচ্ছে না। তাসমিমা আক্তার রুহি, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা। ঢাকাবাসী বর্তমানে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসে শ্বাস নিচ্ছে এবং সেই কারণেই শহরটি দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে। এই ভয়াবহ বায়ু দূষণ বিশেষ করে শিশু কিশোরদের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। বিস্তারিত জানাচ্ছেন প্রেমা দেওয়ানজি। রাজধানী ঢাকা বিশ্বের সবচেয়ে বায়ুদূষিত শহরের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে। এই বছর অক্টোবর থেকে শুরু করে ডিসেম্বর মাস পর্যন্ত বারবার ঢাকাকে বিশ্বের শীর্ষ দূষিত শহরের প্রথম বা দ্বিতীয় স্থানে দেখা গেছে। অনেক ধুলোবালি, তারপর হলো এই ধুলোবালির কারণে চোখে যায়, নাকে মুখে, এগুলোর জন্য অনেক অ্যালার্জির প্রবলেম হয়, ঠান্ডার সমস্যা হয়। মেইন হচ্ছে যেটা সমস্যা, শীতকালে তো ধুলাবালি বেশি হয়ে থাকে, তো যার কারণে আমরা শীতকালে মাস্ক এতটা ব্যবহার করা হয়ও না, এই ক্ষেত্রে আমাদের অনেক ধুলাবালির সম্মুখীন হতে হয়। ঢাকা এক কঠিন চ্যালেঞ্জের মুখে। এই নীরব ঘাতক আমাদের শিশুদের স্বাস্থ্য এবং ভবিষ্যৎকে সরাসরি আঘাত করছে। নগরে পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করার জোরালো দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। অনেক ধুলাবালি, তার জন্য আমাদের সবার চোখে অনেক সমস্যা হয় এবং আমার চোখে অনেক সমস্যা। আমার নিজের খুব অ্যাজমা আছে, তো আমি যখন রাস্তার দিকে যাই তো অনেক মানে আশেপাশে অনেক নোংরা থাকে, তারপরে মানে ধুলাবালি হয়, তো আমার এটাতে অনেক সমস্যা হয়, শ্বাস নিতে কষ্ট হয়। তারপর আমার অনেকগুলো ফ্রেন্ড আছে যাদের ডাস্ট অ্যালার্জি আছে, তো ওদের অনেক সমস্যা হয়। তো আমি বলতে চাই যে সিটি কর্পোরেশনের একটা পদক্ষেপ নেওয়া উচিত, আমাদের ঢাকা শহরটা যেন আরও পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। বিভিন্ন গবেষণায় উঠে এসেছে 5 বছরে কম বয়সী হাজার হাজার শিশুর অকাল মৃত্যু হচ্ছে বায়ু দূষণের কারণে। PM2.5 কণাগুলো তাদের শ্বাসতন্ত্রে মারাত্মক ক্ষতি করছে। এই কণাগুলো অ্যাজমা বা হাঁপানি ছাড়াও শিশুদের আরও বিভিন্ন প্রাণঘাতী রোগ সৃষ্টি ও শিশুদের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাৎক্ষণিক স্বাস্থ্য ঝুঁকির চেয়ে দীর্ঘমেয়াদী কিন্তু স্বাস্থ্য ঝুঁকি বেশি তৈরি করছে। দেখা যাচ্ছে এইসব ক্ষেত্রে বাচ্চাদের ওজন ঠিকমতো বাড়ে না, তাদের পুষ্টি ঠিকমতো হয় না, তাদের ব্রেনের কিন্তু এক বড় ধরনের ঘাটতি হয়, তাদের অমনোযোগ হয়, তাদের মধ্যে অস্থিরতা দেখা যায়, অর্থাৎ যে মানসিক যে বিষয়গুলো সেগুলো ঠিকমতো তারা গড়ে ওঠে না। সুতরাং দীর্ঘমেয়াদী ঝুঁকি কিন্তু অনেক পারে এবং কিছু কিছু ক্ষেত্রে এমনও গবেষণায় দেখা গিয়েছে যে ক্যান্সার পর্যন্ত হতে পারে। পরিবেশবিদের মতে দূষণের প্রধান উৎস হল অপরিকল্পিত নির্মাণ কাজ, পুরনো যানবাহন ও ঢাকার মধ্যে চলমান 2 ধরনের কারখানার বিভিন্ন বর্জ্য। আমাদের একটা নিয়ম আছে, 20 বছরের পুরনো গাড়ি ঢাকা শহরে চলতে পারবে না, কিন্তু তুমি দেখবা যে 30 বছরের পুরনো গাড়িও ঢাকা শহরে চলতেছে এবং প্রচুর পরিমাণে দূষণ করতেছে এগুলো। এবং রাস্তা খোঁড়াখড়ি, কনস্ট্রাকশনের কাজ, এগুলোর মধ্যে কোনো কোঅর্ডিনেশন নাই, যে যেমনি পারতেছে ওইভাবে করতেছে। এই জায়গাটায় সরকারের একটা কোঅর্ডিনেশন দরকার। তারপর যত ইন্ডাস্ট্রিগুলো আছে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে, সেই নিয়মগুলো মানতে বা মানাতে সরকার বাধ্য করতে হবে এইসব ইন্ডাস্ট্রিগুলো মালিকদেরকে, সেই জায়গাগুলোতে কাজ
করতে হবে। আরেকটা হলো আমার নাগরিকদের কিছু কাজ করার আছে এখানে। নাগরিকরা সচেতন হইতে হবে। হ্যাঁ, যেমন আমাদের এই বায়ু দূষণের প্রভাব কি মানুষ, এটা টেক্সট বুকে থাকা দরকার, তাহলে বাচ্চারা এই ব্যাপারে সতর্ক থাকবে এবং আমাদের শিক্ষার্থীরা যদি চায় এটার ব্যাপারে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে পারে। স্বাস্থ্য ও নিরাপদ জীবন নিশ্চিত করতে এখনই সচেতন হতে হবে এবং কঠোর পদক্ষেপ নিতে হবে। প্রেমা দেওয়ানজি, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। তরুণ শিল্পী আফিফ আলভী তার অনন্য সৃজনশীলতা, কোমল রং বিন্যাস এবং প্রতিভার অনন্য প্রকাশ নিয়ে 5 ও 6 ডিসেম্বর ঢাকার প্যালেট আর্ট গ্যালারিতে দুদিনব্যাপী একটি বিশেষ শিল্প প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রতিদিন চিত্রকর্মে ফুটে ওঠে মানবিক অনুভূতি, প্রস্তুতির রূপ, রস, নন্দন এবং সমকালীন জীবনের নানামুখী বৈশিষ্ট্য। প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল আব্দুল মোত্তালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, মহাপরিচালক আনসার ও ভিডিপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মারসুর আরিফিন, ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড সিইও, সিটি ব্যাংক, কর্নেল বীর বাহাদুর আলতাফ আলী, পিএসসি নির্বাহী পরিচালক ও অধ্যক্ষ, প্রেস স্কুল। ব্যায়াম, খেলাধুলা ও হাঁটাচলা শরীরকে শারীরিকভাবে সক্রিয় রাখে, যার ফলে শরীর ও মন ভালো থাকে। তবে পড়াশোনা ও ডিভাইসে আসক্ত থাকার কারণে কিশোর কিশোরীরা ক্রমেই নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। প্রতিদিন নির্দিষ্ট সময় খেলাধুলা ও ব্যায়াম করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত ফারিয়া আক্তারের রিপোর্টে। শরীর, মন এবং দৈনন্দিন জীবনে সুস্থ থাকতে শারীরিক সক্রিয়তা প্রয়োজন। তবে দেশে শিশু কিশোরদের মধ্যে শারীরিক সক্রিয়তা কমে যাচ্ছে। ব্র্যাক জেমস প্রিগ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথের এক গবেষণার তথ্য বলছে 10 থেকে 19 বছর বয়সী 43% কিশোরী এবং 40% কিশোর নিষ্ক্রিয়, অর্থাৎ পর্যাপ্ত শারীরিক কর্মকাণ্ডে যুক্ত থাকে না। দিনের বেশিরভাগ সময় কিশোর কিশোরীদের কাটে পড়াশোনা এবং ডিভাইসে, যার ফলে তাদের বেশিরভাগ সময় কাটে নিষ্ক্রিয়ভাবে। প্রথমে স্কুল থাকে, এবার পরীক্ষার পড়ার চাপ, তারপর আবার যখনই ফ্রি টাইম পেয়ে তখনই ফোন বা টিভি এইসবে লাগা থাকি। যাইতে দেয় না সাধারণত, কেননা পড়ার চাপ বেশি, তো এই কয়েকদিন আগেই তো পরীক্ষাটা শেষ হলো, এখন আমার চান্স দিচ্ছে আর কি। খেলাধুলা মাঝে মাঝে নিচে যাওয়া হয়, কারণ আমাদের দুইটার সময় ছুটি হয়, সে সময় অনেক ক্লান্ত হয়ে যায়, এই জন্য বাইরে যাওয়া হয় না বেশি। ফোন দেখলে তাইলে যাইতে পারি না, এমনি যাইতে ইচ্ছা করে না, তারপরে আবার যদি ফোন নিয়ে ফেলে তাইলে আবার খেলতে যাইতে ইচ্ছা করে একটু। বিশেষজ্ঞরা বলছেন নিয়মিত হাঁটা, খেলাধুলা এবং ব্যায়াম না করার ফলে শারীরিক নিষ্ক্রিয়তা তৈরি হয়, যার ফলে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগের মতন রোগ হতে পারে। অপরিকল্পিত নগরায়নের কারণে স্কুল, কলেজে, পাড়া মহল্লায় খেলার মাঠ নেই। হেঁটে চলার রাস্তা দিয়ে যে সাইকেল চালিয়ে যাবে বা এখানে শরীর চর্চা করবে, সেই যথেষ্ট পরিমাণে মাঠ নেই। এবং স্কুলের স্কুলগুলো আমাদের প্রাথমিক শিক্ষাও কিন্তু বাণিজ্যিক হয়ে গেছে। খেলার মাঠ না রেখে বা ভবন তৈরি করে ছাত্রছাত্রী ভর্তি করে তারা সেখানে শিক্ষার নামে বাণিজ্য করছে। ফলে শারীরিক সক্রিয়তা থাকবার পরিবেশটাও কিন্তু অনুপস্থিত। কাজে এইসব বিষয়ে ব্যক্তিগত পারিবারিক ভূমিকা তো আছেই, সামাজিক ভূমিকা আছে এবং কর্তৃপক্ষীয় ভূমিকা আছে। স্থানীয় কর্তৃপক্ষ, স্কুল কর্তৃপক্ষ এবং সরকার সবাই মিলে যদি আমরা অনুকূল পরিবেশ সৃষ্টি করি, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের স্বাস্থ্য উন্নত হবে, শারীরিকভাবে সক্রিয় হবে। স্বাস্থ্যকর ভবিষ্যৎ নিশ্চিত করতে কিশোর কিশোরীদের শারীরিক সক্রিয়তা বাড়ানোর পাশাপাশি খেলাধুলার সুযোগ বাড়াতে হবে। দেশে কিশোর কিশোরীদের মধ্যে শারীরিক সক্রিয়তার হার কমে যাচ্ছে। পড়াশোনার চাপ ও ডিভাইস আসক্তির ফলে এ প্রবণতা দেখা যাচ্ছে। শারীরিকভাবে সুস্থ থাকতে প্রতিদিন খেলাধুলা ও ব্যায়াম করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ফারিয়া আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। দেখতে দেখতে শেষ হয়ে গেল আমরা করব জয়ের জন্য নির্ধারিত সময়। তোমাদের ভালো লাগা, মন্দ লাগা কিংবা কোনো পরামর্শ থাকলে আমাদের জানাতে পারো চিঠির মাধ্যমে। আমাদের চিঠি লেখার ঠিকানা: পরিচালক, আমরা করব জয়, এটিএন বাংলা মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেড, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215, বাংলাদেশ। তোমাদের মতামত, অভিজ্ঞতা অথবা নতুন কোনো আইডিয়া আমাদের জানাতে পারো ইমেলের মাধ্যমে। আমাদের ইমেল অ্যাড্রেস atn.amrakorbojoy@gmail.com। এছাড়াও সরাসরি মোবাইল ফোনে যোগাযোগ করতে পারো। আমাদের মোবাইল নাম্বার 015361194945। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্বে ফিরে আসবো নতুন কোনো সংবাদ কিংবা পুরানো কোনো সংবাদের নতুন কোনো অগ্রগতি নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং চোখ রেখো এটিএন বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ।